বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। মানে আমার প্রত্যেকটা জার্নির মতন এই জার্নিটাও কিন্তু শিয়ালদা রেলওয়ে স্টেশন বা হাওড়া যে কোনো একটা জায়গা থেকে হয়। তো এই জার্নিটা হচ্ছে শিয়ালদা থেকে। তো ডায়মন্ড হারবার যাচ্ছি ফার্স্ট টাইম। ডায়মন্ড হারবার থেকে ডিসাইড হবে আমরা কোথায় যাব। যাই হোক, আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনের থেকে আমরা টিকিট কেটে নিয়েছি ডায়মন্ড হারবারে, যেটা হচ্ছে সাউথ লাইনে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আর ছেড়ে ডায়মন্ড হারবারে গিয়ে যাবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 16। মানে আমাদের এই ট্রেনটা ডায়মন্ড হারবারে যে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনটা হচ্ছে 5টা 25-এ এখান থেকে ছেড়ে যাবে, যে কিন্তু একদম ডায়মন্ড হারবারে গিয়ে পৌঁছাবে সকাল 7টা নাগাদ। তো যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভীষণই মজা পাবে। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটাই করেই আমরা যাব। আর আমাদের সাউথ লাইনে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা ছেড়ে যাচ্ছে আমাদের। এটা কিন্তু শিয়ালদা মানে লোকাল ট্রেন, কিন্তু এটা কিন্তু এক্সপ্রেস ট্রেন না। তো যাই হোক, এই ট্রেনটা করেই আজকে কিন্তু ডায়মন্ড হারবার যাব। তো চল। বন্ধুরা, ফাইনালি আমি নেমে গিয়েছি। এখন হচ্ছে ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। আমার এবার এখান থেকে যাব হচ্ছে যে এখানে 3টে মতন স্পট আছে ঘোরার, যেটা পিকনিক স্পট। সেই স্পটগুলোতে আমরা এখান থেকে যাব। তো তার আগে তোমাদেরকে বলি যে এখানকার পরিবেশটা কেমন, এখানকার বাজারঘাটগুলো কেমন, সেটা তোমাদেরকে দেখাবো। দেখিয়ে এই পিকনিক স্পটগুলোতে যাব। প্রথমত যাব হচ্ছে চিংড়িখালি, দ্বিতীয়ত যাব হচ্ছে রায়চক, তৃতীয়ত যাব হচ্ছে গাদিয়ারা। তো এই 3টে জায়গার কিন্তু একটা অন্যরকম মাহাত্ম্য আছে। আর একদিনের জন্য কিন্তু বেস্ট পিকনিক স্পট বলতে পারো, ট্যুরিস্ট স্পট বলতে পারো, যাই তোমরা বলতে পারো। তোমরা কিন্তু এসে ঘুরতে পারো। তো চলো একবার তোমাদেরকে এখানকার পরিবেশ, বাজার ঘাট সব কিছু দেখাই, দেখিয়ে তার কিন্তু পুরো প্রচুর মানুষ কিন্তু সবজি নিয়ে বসেছে, এবং দুই রাস্তার দুধারিতে কিন্তু মানে প্রচুর সবজির দোকান কিন্তু বসে গিয়েছে। সকাল এখন বাজে হচ্ছে সবে 7টা। শুধু সবজি নয়, সবজি ছাড়াও কিন্তু এখানে একটা ভীষণ বড় মাছ বাজারও রয়েছে। আর এই মাছ বাজারে কিন্তু ডায়মন্ড হারবার সংলগ্ন এলাকায় যত মাঝিরা মাছ ধরে সব মানে ম্যাক্সিমাম মাছ কিন্তু এই বাজারে বিক্রি হয়। এছাড়াও কিন্তু ডায়মন্ড হারবার আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে ইলিশ মাছের জন্য কিন্তু ভীষণভাবে বিখ্যাত রয়েছে। এটা হচ্ছে মেন হাই রোড। আর এই হাই রোডের আশেপাশে এখান থেকে শুরু হচ্ছে বাজার। মানে এটা এই সাইড দিয়ে, মানে এই যে এটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে ঢুকে গেলে মানে তো দেখা যাক টোটোতে করে যাওয়া যায় কি বাসে করে যাওয়া যায় বা হেঁটে যাওয়া যায় কিনা, সেটা আমরা এবার দেখব। দেখো, আমরা এখন যাচ্ছি হচ্ছে চিংড়িখালি ফোর্ট বলে একটা জায়গা আছে। মানে ডায়মন্ড হারবার থেকে প্রায় 2 কিলোমিটার মতো পর্যন্ত। তো এরকম রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। 2 কিলোমিটার বলে একদম সকালবেলা আমরা যাচ্ছি আর হাঁটতে হাঁটতেই চলে গেলাম। তো যেতে গিয়ে পাশেই কিন্তু আমাদের দেখো গঙ্গা। আরে দেখো, এখানে একটা খুব সুন্দর একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক ওপারটায় রয়েছে হচ্ছে হলদিয়া বন্দর, মানে হলদিয়া ওপাশটায় রয়েছে। তো চলো, আর কিছুটা গেলেই মানে সামনে গেলেই হচ্ছে সেই চিংড়িখালি যে ফোর্ট, সেই ফোর্ট তোমাদেরকে দেখাবো। এখানে আসলে থাকবে কি করে, সেটা একটা মানুষের প্রশ্ন থেকেই যায়। তো সেরকম এটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে যেগুলো দেখছো, এখানে কিন্তু পরপর 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 অনেক অনেক হোটেল আছে। তো তোমরা চাইলে আগের দিন এসে এখানে থেকে তারপরে কিন্তু এই পিকনিক স্পটগুলো তোমরা দেখতে পারো বা ঘুরতে পারো।
সবচেয়ে বড় জিনিস এখানে এসে একদিনের জন্য, যারা কলকাতার আশেপাশে বাড়ি তাদেরকে একদিনের জন্য বেস্ট স্পট হিসাবে। এখন যেহেতু শীতের মৌসুমে কিন্তু প্রচুর টুরিস্ট পিকনিক করে। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো এই যে লাইন দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ তো, মানে এটা হচ্ছে মেন রাস্তা। আর মেন রাস্তার পাশে যে এটা যে ফুটপাথ রয়েছে, এই জায়গাটা কিন্তু বিকেলের মৌসুমটা কিন্তু অন্যরকম হয়ে যায়। যা ফ্যামিলি কাপেলস আসে তারা কিন্তু এখানটায় এসে এখানটার গঙ্গার যে ফ্রেশ একটা হাওয়া, সেই হাওয়া কিন্তু উপভোগ করে। তো এবার আর আমাদেরকে যেতে হবে মোটামুটি 500 মিটার মতো। এখান থেকে সামনেই হচ্ছে ওই চিংড়িখালি ফোর্টটা। তো চলো সেই ফোর্টে তোমাদেরকে নিয়ে যাই। তো এই যে কেল্লার মাঠে ঢুকতে গেলে আপনাদেরকে কিন্তু এখানে মাথা পিছু মানে পার হেড 10 টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু এই কেল্লার ভিতরে ঢুকতে হবে। তো আপনারা পজ করে দেখে নেবেন যে এখানে দেখুন যে কত টাকা করে লেখা রয়েছে। তো আরেকটা জিনিস, যারা পিকনিক করার জন্য কিন্তু এই মাঠে হচ্ছে 100 টাকা করে নেওয়া হয়। আর যে কজন ঢুকবে তাদেরকে হচ্ছে 10 টাকা করে টিকিট কাটতে হবে, তারপরে কিন্তু এখানে পিকনিক করতে পারবে। তো যাই হোক, চলো তোমাদেরকে দুর্গটা দেখাই যে কেমন অবস্থায় এখানে এখন আছে। হচ্ছে কেল্লার মাঠ, মানে চিংড়িখালি যে কেল্লা ছিল কেল্লার কিন্তু এটা মাঠ, এটা কিন্তু বেশ বড় পিকনিক স্পট। আর এই যে এপাশে টেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই টেন্টগুলো ভাড়া দেওয়া হয় মানে এখানে থেকে, মানে এখানকার থেকে এই মাঠের যে যারা রক্ষণাবেক্ষণ করে তাদের থেকে। তো এই টেন্টগুলো কিন্তু 100 টাকা করে ভাড়া দেওয়া হয়। আর হচ্ছে মানে এটা হচ্ছে এখানে পিকনিক করতে গেলে 100 টাকা করে লাগবে। আর যে কজন আসবে তার জন্য কিন্তু মাথা পিছু 10 টাকা করে পার হেড লাগবে, সেই হিসাবে তারপরে কিন্তু এখানে পিকনিক করা যাবে। আর একটা জিনিস এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, এখানে আসলে তোমরা মানে শুধুমাত্র গাড়ি করে চলে আসলে এখানে এসে যেসব রান্নাবান্না যেসব জিনিসপত্র এবং যারা রান্না করে সেরকম লোক, মানে টোটাল জিনিসটাই কিন্তু এখান থেকে অ্যারেঞ্জমেন্ট করা যায়। আর তার জন্য কিন্তু এরা একটা যে চার্জ আছে সেই চার্জটা নিয়ে নেয়। এবার কিন্তু আমরা তোমাদেরকে যাব হচ্ছে যে কেল্লাটা কি অবস্থায় রয়েছে, মানে এখনও পর্যন্ত আদৌ সেটা মানে এখন আগে তো মানে ভেঙে তো গিয়েছেই, ধ্বংস হয়ে গিয়েছে, তো এখনও যেটুক রয়েছে সেটুক তোমাদেরকে দেখাবো। তো চলো, এই যে এই পাশ থেকে আমরা এলাম, এসে কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে তারপরে তোমাদেরকে কেল্লাটা দেখতে হবে। তার মধ্যে দেখো এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো দেখো পুরো শিকড়গুলো পুরো বেরিয়ে রয়েছে। আর এর ভিতর দিয়ে তারপরে ওপারে কিন্তু রয়েছে, মানে ওপাশটায় রয়েছে কিন্তু হচ্ছে সেই কেল্লাটা। তো চলো একবার তোমাদেরকে ওই কেল্লাটার কাছে দেখায়। আর একটা কামান আছে, কামানটা সম্ভবত এখনও ঠিকঠাক আছে, আমি যতদূর শুনলাম ওখানে একটা দাদার কাছ থেকে। কেল্লাটা তো প্রায় ধ্বংসস্তূপ, মানে ধ্বংস প্রায় হয়ে গিয়েছে। তো চলো ভেতরে যাওয়া যায়। ও এই ডায়মন্ড হারবারে ঘুরতে আসলে, মানে এই চিংড়িখালি ফোর্টের এখানে ঘুরতে আসলে সবচেয়ে বড় জিনিস মানে একটা সুন্দর জিনিস তোমরা খেতে পারবে, যেটা সম্ভবত প্রত্যেকটা বাঙালির কাছে একটা ত্রাস বলতে পারো। তো সবাই চায় যে এখানে মানে শীতকালের সময় কিন্তু খেজুরের রস কিন্তু বহু ঐতিহ্যপূর্ণ। তো এইখানে কিন্তু দেখো সেই খেজুরের রস বিক্রি হচ্ছে। এখানে যারা আছে তারা মানে তার একটা দিদির কাছ থেকে শুনলাম, তারা এখান থেকে মানে অন্য জায়গায় বাড়ি তাদের, তারা এখানে আসে, এখানে এসে মানে 3 মাস এখানে থাকে, মানে শীতকালীন সময় এখানে থেকে এখানে পুরো খেজুরের রস মানে জাল দিয়ে, এই যে দেখতে পাচ্ছ এখানে পাটালি তৈরি করা হয়, পাটালি তৈরি করে এখানেই বিক্রি করে তারপরে এখান থেকে আবার চলে যায়। তো দেখো এখানকার মহলটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই পুরো একদম গাছগুলো রয়েছে, খেজুর গাছগুলো রয়েছে এখানে আশেপাশে কিন্তু অনেক খেজুর গাছ। আর এই দেখো দাদা কিন্তু খেজুরের রস পাড়ার জন্য দেখো উঠছে, এই দেখো একদম পিওর খেজুরের রস। এখানে হাঁড়ি দিয়েও এখানে কিন্তু মানে খেজুরের রস পারে। আর দেখো একটা ইউনিক জিনিস দেখলাম, সেটা হচ্ছে বোতল বেঁধে দেওয়া এখন, ঠিক আছে। তো কতদিন থাকেন আপনারা? তো এইখানে কিন্তু এই যে পাটালি তৈরি হচ্ছে, মানে এইগুলো কি পাটালি তৈরি হচ্ছে নাকি? আচ্ছা হবে, রস রয়েছে এর মধ্যে, এটার মধ্যে রস রয়েছে তাই তো? তোমাদের বাড়ি কি এখানেই বাড়ি নাকি? হ্যাঁ, বাড়ি একটু অনেক একটু দূরে। মানে কতটা দূরে এখান থেকে? এখান থেকে দলমঘাটা চেনেন? ধরমকাটা। দলমঘাটা। আচ্ছা, ওখান থেকে এখানে আসো তোমরা, মানে এসে প্রত্যেক দিনই আসো না এখানেই থাকো? এটাই থাকে। এখানে থাকো, ঠিক আছে। আচ্ছা এইখানে তোমরা থাকো, থেকে তারপরে এখানে ইয়ে করো, আবার
মানে শীত চলে গেলে তোমরা চলে যাও, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এই খেজুরের রস কি তোমরা মানে এখানে তোমরা নিজেরাই কাটো, তাই তো? মানে তোমার বাবা মা যে আছেন তারাই কাটেন, তাই তো? তো তোমরা দেখতেই পেলে যে এখানে সেই আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে যে দাদার কাছ থেকে শুনেছিলাম, তারা হচ্ছে অন্য জায়গার থেকে এসে এখানে এসে মানে শীতকালীন সময়টুকুনি এসে এখানে খেজুরের রস পেরে এখানেই পুরো একদম খুব সুন্দর করে পাটালি বানিয়ে এখানেই বিক্রি করে তারপরে শীত চলে গেলে তারপরে কিন্তু এখান থেকে চলে যায়। তো বেশ সুন্দর লাগছে, একটা ন্যাচারাল জিনিস মানে এখানে এসে দেখতে পেলাম। আর যাওয়ার সময় কিন্তু অবশ্যই ট্রাই করে যাব খেজুরের রস, মানে যেটা সামনাসামনি অনেক দিন ধরে আমি খুঁজেও বেড়াচ্ছিলাম যে যদি কোথাও পাওয়া যায়। তো এখানে এসে সেই জিনিসটারও আশাটা পূর্ণ হয়ে গেল। তো তোমরা যদি চাও, তোমরা এখানে যারা পিকনিক করতে আসলে মানে শীতকালীন টাইমে তারা কিন্তু এখান থেকে এই খেজুরের রস খেয়ে যেতে পারো। তো এই চিংড়িখালি নিয়ে আমি একটুখানি রিসার্চ করছিলাম, একটু পড়াশুনো করছিলাম। তো পড়াশুনো করে যেটা আমি জানতে পারলাম অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, তো সেটা হচ্ছে প্রায় 1600 শতকে কিন্তু এখানে কিন্তু পর্তুগিজরা আসে। আর সেই পর্তুগিজরা এসে এখানে কিন্তু মানে ঘাঁটি গাড়ে। আর এখানে কিন্তু মানে 7টা দুর্গ তৈরি করেছিল, যেটার ভিতর থেকে মানে ভূগর্ভ মানে 5টা মতন কামান রাখা যেত ওই ভূগর্ভে। এরকমভাবে 7টা মানে দুর্গ তৈরি করেছিল। আর এখান থেকে যেটা তোমাদেরকে বলার, এখান থেকে মানে বেশ কিছুটা দূর গেলে হচ্ছে গঙ্গাসাগর মানে বঙ্গোপসাগর। তো এটা হচ্ছে এই কারণেই এই জায়গাটা ওরা হচ্ছে ঘাঁটি গেড়েছিল, সেটা হচ্ছে এখান থেকে বঙ্গোপসাগরে এর মানে দূরত্বটা একদম কাছাকাছি, আর বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হওয়া যেত, যে কারণে কিন্তু এই জায়গাটায় এসে ওরা ঘাঁটি গাড়ে। এবং এখান থেকে তারপরে তারা মুর্শিদাবাদ এবং পারিপার্শ্বিক যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যেতে পারতো, যে কারণে কিন্তু এই জায়গাটাকে মানে ওরা বেছে নিয়েছিল, মানে ওদের হিসাবে মানে সুইটেবল জায়গা ছিল। তো দেখো এই জায়গাটা কেমন, এই জায়গাটা কিন্তু এখন আর সেই পরিস্থিতিতে নেই, পুরোটাই কিন্তু পুরো একদম ধ্বংস হয়ে গিয়েছে, মানে চারিদিক মানে পুরোটাই জলের তলায় চলে গিয়েছে। এবং কিছু মানে বন্যার কারণে, কিছু ঝড়ের কারণে দেখো গাছগাছালি সব পড়ে রয়েছে। তো এই জায়গাটা একবার তোমাদেরকে দেখায়, দেখো একটা জিনিস, এইখানে দেখো পুরো একদম গাছগাছালি সব কিছু এখানে কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে, মানে আর কিছু নেই। এরপরে কিছু বছর পর কিন্তু একেবারেই থাকবে না, মানে এর পরের যারা জেনারেশান আসবে সেই জেনারেশান কিন্তু এইটুকুনি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একদম দেখতে পারবে না। আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা দেখছো, এটা হচ্ছে কামানের তোপ। দেখো কতটা বড়, মানে কামানের যে যেমন গুলির খোলা হয় না, মানে সেই কিন্তু কামানের একটা খোলা, কিন্তু এটা কিন্তু অবস্থাটা দেখো কতটা বড়। তো এই হচ্ছে সেই দুর্গর আশেপাশে জায়গাগুলো। তো এখানে কিন্তু যে পর্তুগিজরা আসতো, সেই পর্তুগিজরা কিন্তু এখানে এসে এখানে একটা গোদাম তৈরি করেছিল। তারা নানা ধরনের মশলা, পণ্য, যেসব দ্রব্য সেই জিনিসগুলো কিন্তু এখানে এসে মানে রাখতো, মানে অন্য জায়গার থেকে নিয়ে এসে, মানে বঙ্গোপসাগর যেহেতু কাছে, বঙ্গোপসাগরের কাছ থেকে এখানে জাহাজ ডাইরেক্ট আসতো, এসে এই জায়গাটায় সংরক্ষণ করা হতো। তারপরে আশেপাশে যেসব বাজার ছিল সেই সব বাজারগুলোতে কিন্তু তারা মানে বিক্রি করতো। তো সেই হিসাবে কিন্তু এখানে একটা গোদামও তৈরি করেছিল এই পর্তুগিজরা। তো এখানে আসলে সবচেয়ে জিনিস একটা ভালো, সেটা হচ্ছে এখানে বেশ কিছুটা টাইম স্পেন্ড করা যায়, মানে এত সুন্দর জায়গা, নিরিবিলি টাইপের, একদম জনশূন্য, বেশি মানুষজন নেই। তো এই জায়গাটায় এসে কিন্তু বেশ কিছুটা টাইম, কিন্তু অনেকটা টাইম এখানে স্পেন্ড করা যায়। আর এত সুন্দর আর গঙ্গার হাওয়া, মানে কি বলবো তোমাদেরকে, একেবারে পুরো ফ্রেশ হাওয়া। দেখো কিছু নৌকাগুলো আসছে, দেখো এই যে নৌকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নৌকাগুলো হচ্ছে যে কিছু মাছ ধরে, আর কিছু পিকনিক করতে আসে, এদের সঙ্গে যোগাযোগ করে তারা একটু আশেপাশে ঘুরতেও যেতে পারে। তো এই কারণেই কিন্তু এখানে এই নৌকাগুলো এখনও চলছে। আর দেখতেই পেলে যে দুর্গটা কিন্তু পুরো একদম ভেঙে নষ্টই হয়ে গিয়েছে চলে, মানে অ্যাকচুয়ালি তো উপরের দিকে ছিল, সেটা আস্তে আস্তে গঙ্গার ভিতরে চলে যাচ্ছে, আরও সময়ের কালে আরও ভিতরে চলে যাবে এবং পুরো জলে ডুবে যাবে। কিন্তু মানে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে খেজুরের রস, প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেছে আমি খেজুরের রস খাই না। তো এখানে এসে কিন্তু সেই জিনিসটা পূর্ণ হলো। আর এই যে দাদা দেখতে পাচ্ছ, এই দাদা কিন্তু ডাইরেক্ট গাছে উঠছে, গাছ থেকে পেরে পুরো একদম তাজা রস আমাদেরকে দেবে, সেই রস কিন্তু আমরা খাবো। আর এই জিনিস হাঁড়ি যখন নামিয়ে ফেলে তারপরেও কিন্তু রস থাকে, তার জন্য কিন্তু দেখো ইউনিক জিনিস,
সেই অবস্থা দেখো বোতলগুলো রেখে দেয়। এই জায়গাটা দেখলে তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারবে। এই দেখো হাঁড়ি নেই বলে বোতল দিয়ে রেখেছে, এই বোতলের ভিতর রয়েছে। এছাড়া আমাদের পুরো হাঁড়ি থেকে পেরে সেই রসটা দিল, মানে দেবে এখনই। এটা হচ্ছে পুরো একদম জাল দিচ্ছে খেজুরের রস পুরো একদম। আর এই দেখো এটা কিন্তু পুরো খেজুরের রস তৈরি হয়ে পাটালি তৈরি হবে। হ্যাঁ দেখো, এই হচ্ছে আমাদের পুরো ফ্রেশ খেজুরের রস। এই দেখো পুরো একদম গ্লাসে করে আমাদেরকে দিচ্ছে। মানে এত সুন্দর টেস্ট, মানে কত বছর পরে খেজুরের রস খাচ্ছি, হ্যাঁ এটা অন্য রকমই লাগছে একদম পুরো একদম। এরকম পাটালি তৈরি হয়, মানে ওরকম খেজুরের রস জাল দেওয়ার পরে এরকম পুরো একদম ফ্রেশ, দেখো কত সুন্দর পুরো লাল টক টক করছে। এরকম মানে পাটালি তৈরি হয়। তোমরা চাইলে কিন্তু এখান থেকে এসে এই পাটালিও কিনে নিয়ে যেতে পারো। দাদা এই যে পাটালিটা, এই পাটালিটার দাম কত করে? 120 টাকা করে। মানে এটা তো একটু ছোট দেখতে পাচ্ছি, আর এটা একটু বড়, মানে এটা দুটোর কি সেম দাম নাকি একটু কম দাম? 1 কিলো 120 টাকা। আচ্ছা 1 কিলো 120 টাকা। এটা কত গ্রাম মতন হতো? 250-300 গ্রাম মতন হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আমরা এত সুন্দর খেজুরের রস খেলাম দুজনে মিলে, মানে পুরো একদম গাছ থেকে পেরে। কেমন লাগলো তোমার বলো একবার? দুর্ধর্ষ লাগলো। আর বিশেষ করে আমি আমার মানে একটা জায়গায় গিয়ে খেয়েছিলাম, আর এর যেহেতু প্রায় 4-5 বছর খাইনি সেটা বলছিল, তো আমাদের সবারই মনের আশা পূর্ণ হলো। আর সব থেকে বড় কথা, তারা গাছ থেকে পেরে দিচ্ছিল একদম পিওর রস। মানে আমরা বলার পরে, মানে ওরা অ্যাকচুয়ালি পেরেই দেয়, তো আমরা বলার পরে আমি বললাম দাদা এখানে ঢালা রয়েছে, ওরা বলছে একেবারে গাছ থেকে পেরে ঢালা রয়েছে, সেই রস আমাদেরকে দিচ্ছিল। আমি বলছি দাদা যদি একটু পেরে নিয়ে যাই, সেই রসটা যদি পাওয়া যায় তাহলে ভালো হয়। তো আমাদের কথা শুনে পুরো একদম পারলো, গাছ থেকে পেরে সেটা পুরো আমাদেরকে দিল। তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা নেক্সট যে ডেস্টিনেশন আছে আমাদের, সেই নেক্সট ডেস্টিনেশনে যাব। তো চলো এর পরের ডেস্টিনেশন মানে কোথায় যাই সেটা তোমাদেরকে একটু পরে তোমাদেরকে বলবো। আমরা এখনও ডিসাইড করতে পারিনি যে কোথায় যাব। সুন্দর দৃশ্য দেখতে পেলাম, সেটা হচ্ছে জেলেরা কিন্তু পুরো মাছ ধরে ফিরেছে, সেরকম একটা নৌকা। আর এরকম জায়গায় দাঁড়িয়ে সেই মাছগুলো মানে জাল থেকে ছাড়িয়ে তারপরে কিন্তু মেন যে বাজার, সেই বাজারে নিয়ে যাবে। যে ডায়মন্ড হারবার যে মেন বাজার, সেই বাজারে কিন্তু এরা নিয়ে যাবে। তো তোমরা যারা মানে এই যে 3টে জায়গায় ডায়মন্ড হারবার এসে 3টে জায়গায় ঘুরতে চাও, মানে এই চিংড়িখালি ফোর্ট, রায়চক আর হচ্ছে গাদিয়ারা, এই 3টে জায়গায় ঘুরতে চাও, তো তারা যারা ফার্স্টে তোমরা আসবে হচ্ছে চিংড়িখালি ফোর্টে। তারপরে এখান থেকে মানে চিংড়িখালি ফোর্ট থেকে তোমাদেরকে টোটোতে করে ভাড়া নেবে হচ্ছে 10 টাকা করে ডায়মন্ড হারবার যে স্টেশন, সেই স্টেশন পর্যন্ত। ওখান থেকে কিন্তু দেন তোমাদেরকে অটো পাল্টাতে হবে, মানে যাতে করে এখানে যাও না কেন, অটো বা টোটো যাতে করেই যাও না কেন, তারপরে কিন্তু আবার অটো পাল্টাতে হবে। অটোতে কত করে নেয় সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে কত টাকা করে এক্স্যাক্টলি নেয়, যেহেতু আমিও নিজেও জানি না, সেহেতু তোমাদেরকে ওখানে গিয়েই তারপরে তোমাদেরকে বলবো। তো চলো। সাহেব তো চলে গেল। তো ডায়মন্ড হারবার থেকে পিছনে হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন। ডায়মন্ড হারবার থেকে এসে মানে বেশ কিছুটা, মানে 500-700 মিটার মতন আসতে হবে। আসলে তারপরে একটা ব্রিজ পড়বে, এই হচ্ছে সেই ব্রিজ। এই ব্রিজ পড়ার পরে ব্রিজের ওপাশ থেকে কিন্তু রায়চক যাওয়ার জন্য কিন্তু অটো চলে বা বাস চলে। তো তোমরা চাইলে ওখান থেকে এসে অটোতে করে তারপরে কিন্তু যেতে পারো, অটো বা বাস। আর যারা গাড়ি নিয়ে আসছো তারা তো সোজা চলে যেতে পারবে। তো চলো এবার আমাদের অটো ধরার পালা। তো অটো ধরে তারপরে কিন্তু রায়চক যাবো। তো আমরা ডায়মন্ড হারবার থেকে ডাইরেক্ট এই দাদার গাড়িতে করে মানে অটোতে করে চলে এলাম হচ্ছে গাদিয়ারা, মানে নূরপুর। এটা নূরপুর থেকে তারপরে আমাদের এখান থেকে আরও 3 মিনিট হেঁটে যেতে হবে। মানে এই পর্যন্ত অটো দাঁড়ায়, তারপরে আর যায় না। এখান থেকে হেঁটে গিয়ে তারপরে কিন্তু সেই গাদিয়ারা যাওয়ার জন্য যে ভেসেলস আছে, সেই ভেসেলস আমাদেরকে পার করতে হবে।
আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, ডায়মন্ড হারবার থেকে ডাইরেক্ট এই পর্যন্ত হচ্ছে যে অটোগুলো আসছে, সেই অটোগুলোর কিন্তু ভাড়া নিচে হচ্ছে 27 টাকা করে হচ্ছে মাথা পিছু। আর যে বাসগুলো আসছে, বাসে যদি তোমরা আসো তাহলে হচ্ছে বাসে ভাড়া হচ্ছে 22 টাকা। এবার বাস সবসময় অ্যাভেলেবেল না, বাট অটো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকবে। এই জায়গাটা হচ্ছে জেটিঘাটের যে ওয়ার্কশপগুলো আছে সেই ওয়ার্কশপ, মানে এখানে হয়তো অন্য জেটি তৈরি হচ্ছে বা রিপেয়ারিংও করা হতে পারে। তো এই হচ্ছে জেটিঘাটের ওয়ার্কশপ। আর আমাদেরকে এই যে যেখানে এটা ছাড়লো, মানে অটোটা এসে দাঁড়ালো, ওখান থেকে তারপরে এই দিকটা একটুখানি হেঁটে, মানে 1 মিনিট 1.5 মিনিট হেঁটে তারপরে কিন্তু সেই জেটিঘাটে যেতে হবে। আর জেটিঘাট থেকে তারপরে গাদিয়াড়া যেতে হবে। তো দেখো আমরা ওদিকতে এলাম, এসে এটা হচ্ছে প্রথম জেটিঘাটের যে টিকিট সার্ভিস, এখান থেকে টিকিট করা হয়। কিন্তু এখান থেকে একটা জিনিস, এখান থেকে কিন্তু নূরপুর থেকে কিন্তু গেউখালি যায়। তো আমরা যাব হচ্ছে গাদিয়াড়া যেতে গেলে কিন্তু সামনের দিক থেকে কোনো একটা জায়গা, মানে ওখান থেকে হয়তো টিকিট করতে হবে, তারপরে কিন্তু গাদিয়াড়া যেতে হবে। তো চলো এবার টিকিটটা করে নিই, দেখি কতক্ষণ পরে ছাড়বে। কিন্তু আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি, এই হচ্ছে টিকিট। আর মাথা পিছু আমাদেরকে গাদিয়াড়া যাওয়ার জন্য 8 টাকা করে টিকিট নিয়েছে। তো এখনও পর্যন্ত লঞ্চ আসেনি, লঞ্চ আসলে তারপরে কিন্তু এখান থেকে ছাড়বে। আর এখান থেকে মনে হয় 20 মিনিট মতন, আমি যার কাছ থেকে টিকিট কাটলাম সেই কাকুর কাছ থেকে শুনলাম যে 20 মিনিট মতন লাগে মানে ওপারে যেতে, গাদিয়াড়া যেতে। আর একটা জিনিস, এখানে কিন্তু টাইম টেবিল মেনটেন করে তারপরে কিন্তু মানে ভেসেলগুলো ছাড়া হয়। তো মানে পার 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু আপ ডাউন করে, মানে 1 ঘন্টা অন্তর এখান থেকে যায়, 1 ঘন্টা অন্তর ওখান থেকে আসে। এই যে কিন্তু খাওয়ার মতো না, নিচে পড়েছে, খাওয়ার যোগ্য না কাকাই, বাম্পার কষ টক বিচ্ছিরি, বিশাল বাজে ভাই, অনেক কষ্ট করে পাড়া হলো কিন্তু খাওয়ার যোগ্য না একদম। আমি প্রথমে দেখে ভেবেছিলাম ভালো, ওই জায়গায় দুজন বললো, ওরা তো লোভে লোভে ইয়ে করে যেই পাড়া হয়ে গেছে একখানা মুখে দিয়ে মনে হয় দৌড় বেড়েছে, ভালো লাগেনি তাই। হ্যাঁ, বিশ্রী রকম টক, মানে যতটা ভেবেছিলাম ততটা মানে মিষ্টি তো নাই, আমাদের বিশ্রী টক একদম, কিন্তু ভালো লাগছে। অনেকদিন পরে টক টাইপের কুল খেলাম, মানে সেই ছোটোবেলায় কবে খেয়েছিলাম। মানে কুল গাছ তো আমাদের ওদিকে নেই বললেই, এখন নেই, বাজার থেকে এখনো হয়নি। বাজার থেকে কিনে এনে খাওয়া সেই মজা, আর পেরে খাওয়া সেই মজা আলাদা রকম। যাই হোক, ভালো লাগছে বেশ। এখানেই কাজ করে। দেখো কিভাবে নামছে, কতটা রিস্কে এখান থেকে নামছে। মানে ওই কাঠটা না বেশি চওড়াও না, যদি বেশি চওড়া হতো তাও একরকম হতো। আর ওই পাশে বাস ধরে রয়েছে, ওটা ধরে ধরে নামছে। আর ওই পাশে একটা ঘাট রয়েছে, ওই ঘাটটা কনস্ট্রাকশন হচ্ছে, যে কারণে এই ঘাটটা কিন্তু পুরনো ঘাট। এইভাবেই কিন্তু মানুষ চলাচল করে আসছে, হয়তো এটা রিসেন্ট হচ্ছে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে আবার উঠতেও হবে। তো গাদিয়াড়াতে যাওয়ার জন্য কিন্তু আমাদের লঞ্চ কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। আর কিন্তু দেখো বেশি পরিপূর্ণ কিন্তু হয়নি, বেশি লোক নেই। আর এরা আমাদেরকে, আমরা বলছিলাম যে রিকোয়েস্ট করে যারা একটু উপরে বসা যাবে, আমাদেরকে বললো একদমই না, ভিতরে এসেই বসতে হবে। তোমাদের যতটা সম্ভব হয় তোমাদেরকে গঙ্গাটা দেখাচ্ছি, চলো। তোমাদেরকে আরও একটা কথা বলি, এটা হচ্ছে আমরা যেখান থেকে যাচ্ছি, মানে গাদিয়াড়া, মানে নূরপুর থেকে গাদিয়াড়ার দিকে, তো যেতে গেলে কিন্তু একটা দুর্দান্ত জিনিস, সেটা হচ্ছে কিন্তু এটা কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদীর কিন্তু মিলনস্থল। তার মাঝখান থেকে কিন্তু আমরা ওপারে যাব, মানে গাদিয়াড়াতে। এই নদীর কিন্তু বীভৎস পরিমাণে ঢেউ, সেটা হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে যে কত পরিমাণে ঢেউ। অ্যাকচুয়ালি পুরো কিন্তু সাগরের মতন কিন্তু ঢেউ। অ্যাকচুয়ালি আমাদের ওদিকে যেসব নদী আছে, মানে ইছামতি নদী, সেসব তো পুরো একদম চর হয়ে গিয়েছে, মানে ডোবা যেমন হয়
কেমন ডোবা টাইপের হয়ে গেছে। এদিককার আসলে কিন্তু বোঝা যায় যে নদীর কি রূপ থাকতে পারে। দেখো একদম এটাতে কিন্তু আমরা পৌঁছে গেলাম। আর পিছনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই লঞ্চটাই করে মানে এই ভেসেলে করে কিন্তু আমরা এলাম। এসে এবার কিন্তু আমরা পিকনিক স্পট খুঁজছি। তো আমাদেরকে একটা দাদা বললেন যে একটু হেঁটে যাও, এখান থেকে 5 মিনিটও না 2-3 মিনিট লাগলেই কিন্তু পিকনিক স্পট যেতে পারবে। মানে এই যে ফেরিঘাটতে ঘুরে এদিকটাতে আসতে হবে, মানে ডান দিকটাই আসতে হবে। ডান দিকে এসে কিন্তু সামনে হচ্ছে সেই পিকনিক স্পট, যেটার জন্য কিন্তু গাদিয়ারা বিখ্যাত। মানে বেশ কিছু লোকজন কিন্তু এখানে আসে আর পিকনিকের কারণে। আর এই শীতের মৌসুমে কিন্তু এটা বেস্ট জায়গা। এরকম গঙ্গা যমুনার মিলনস্থল সামনেই ছিল, সেই জায়গা থেকে আমাদের এটা এলো, মানে ভেসেলটা এলো। তো এই একদম নদীর পাড়েই কিন্তু সেই পিকনিক স্পট। তো চলো এবার পিকনিক স্পটটা তোমাদেরকে দেখায় যে কতটা সুন্দর এই জায়গাটা, কেন পিকনিক করার জন্য বেস্ট। তো চলো, নদীর পাড় দেখতে পাচ্ছ, এই যে নদীর পাড়, এই নদীর পাড়ের সাইড দিয়ে কিন্তু বেশ অনেক কটা রিসর্ট দেখতে পাচ্ছি। দেখো হ্যাঁ, সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে। এই রিসর্টে এসে কিন্তু তোমরা থাকতে পারো, মানে একটা নাইট স্টে করে তারপরে এখানে পিকনিক করে, মানে ভিতরেও হয়তো পিকনিক করার ব্যবস্থা আছে। আর এই নদীর ধারে তো অবশ্যই পিকনিক করার মতন স্পট, মানে এই নদীর সাইড দিয়েই মানুষজন পিকনিক করে। আর ওই সামনে একটা জায়গা আছে যেখানে একদম নদীর পাশে দাঁড়িয়ে, মানে একদম নদীর পাশে দাঁড়িয়ে তারপরে কিন্তু হচ্ছে সেই পিকনিক এগুলো করে। এটা একটা জিনিস দেখো ওই পর্যন্ত বাহাচ্ছিল, তারপরে আবার গঙ্গার জল, মানে এই সামনেটা হচ্ছে চর টাইপের হয়ে রয়েছে, আবার মাঝখান থেকে মানে ভেঙে গিয়েছে, তার ভিতর থেকে কিন্তু জল যাচ্ছে। তো এটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এই জায়গাটা। দেখো এই জায়গায় কত সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে, ঠিক আছে। তো ওইদিকে একটা মানে ভেসেল তৈরি হচ্ছে, বড় টাইপের ভেসেল তৈরি হচ্ছে। দেখো পরিবেশগুলো এখানে কত সুন্দর, বড় বড় কত সুন্দর গাছপালা। আর এরকম মানে এটা অন্য রকম পরিবেশ। মানে যদি না আসো তাহলে বুঝতে পারবে না। মানে সব সময় তো সব জিনিস ক্যামেরার চোখ দিয়ে জানি না কতটা ভালো লাগবে, কিন্তু এখানে আসার পরে বোঝা যাবে যে সে সব জায়গায়, যে কোনো টুরিস্ট এলাকায় গেলে যদি সামনাসামনি দেখা যায় তার যে সৌন্দর্যতা, সেটা কিন্তু ক্যামেরায় উঠে আসে না, ঠিক আছে। ক্যামেরায় কিছুটা আনানোর চেষ্টা করি যতটা সম্ভব হয়। বেশ কিন্তু সুন্দর লাগছে এই জায়গাটা আমার। তোমরা চাইলে তোমরা এখানে আসো, এসে তোমাদের একটা দিন এখানে স্পেন্ড করে যেতে পারো। মানে একদম কলকাতা থেকে একদমই কাছে, মাত্র মানে 60 কিলোমিটার দূরত্ব। ভেসেলটা নিয়েছি নূরপুর থেকে গাদিয়ারা হচ্ছে 15-20 মিনিট মতন লাগে মানে এপারে আসার জন্য। তো এটা খুব সুন্দর, ফ্যামিলি নিয়ে একদিনের জন্য একটা নাইট স্টে করার জন্য কিন্তু বেশ জায়গা। আর কেউ যদি চাও যে একটা নাইট স্টে করবো না, সকালবেলা এলে বিকেলবেলা চলে যাবে, তো এটা খুব সুন্দর জায়গা কিন্তু। দেখো এখানে এই জায়গায় কিন্তু সেই বড় জাহাজ বলো বা ভেসেল বলো, কিন্তু সেটা কিন্তু তৈরি হচ্ছে। দেখো কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু দেখো কত বড় এই জায়গাটা। জিনিস দেখায়, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নদীর চর, মানে একটা টাইমে হয়তো বাঁধানো ছিল, তারপরে ভাঙতে কিন্তু এই পর্যন্ত প্রায় চলে এসছে। দেখো এখানে কিন্তু প্রচুর, দেখো পিকনিক করার জায়গার মতন এরকম জায়গাগুলোতে কিন্তু গঙ্গার পুরো ধার দিয়ে এরকম অনেক জায়গা আছে। ওদিকে চলে গেলে আরও বেশি জায়গা আছে। তো এরকম জায়গায় কিন্তু পিকনিক করার স্পটগুলো রয়েছে। সেই গাদিয়ারা থেকে বেরিয়ে তারপরে কিন্তু চলে এসেছি হচ্ছে রায়চকে। আর রায়চকে এসে তোমাদেরকে যেটা দেখানোর সেটা হচ্ছে, দেখো এই জায়গাটায় কত সুন্দর ভেসেল টাইপের রয়েছে, মানে ভেসেল রয়েছে, ছোট ছোট ভেসেল রয়েছে। আর দেখো একটা জিনিস দেখো, এই জায়গাটা কিন্তু যোগাযোগের ব্যবস্থা কিন্তু ভেসেলের উপরে করা, মানে ভেসেল টাইপের উপরে করা রয়েছে যোগাযোগের ব্যবস্থা। এটা কোনো তার টাইপের কিছু, মানে অনেকটা প্রায় টাকির মতন রয়েছে। তো এখানে এসে তোমরা চাইলে পিকনিক স্পট, মানে পিকনিক এখানে এসে করতে পারো। আর তোমরা যদি ডায়মন্ড হারবার থেকে এখানে আসো তাহলে হচ্ছে অটোতে করে ভাড়া নেবে হচ্ছে 25 টাকা মতন। তো তোমরা চাইলে এখানেও আসতে পারো, আবার গাদিয়ারাতেও যেতে পারো। তো গাদিয়ারাতে যেতে গেলে মানে ডাইরেক্ট ডায়মন্ড হারবার থেকে গাদিয়ারা যাওয়া যায়, আবার এখানেও আসা যায়।
এবার তোমরা চাইলে এই দুটো মিলে একদিনের জন্য বেস্ট ট্যুরিস্ট প্লেস হতে পারে। আরেকটা কত সুন্দর, মানে বাচ্চারা কাদার মধ্যে মধ্যে খেলা করছে। দেখো এই রায়চকের এটাই হচ্ছে পিকনিক স্পট, মানে এই পুরো একদম গঙ্গার ধারেই তোমরা চাইলে পিকনিক করতে পারো এবং হোটেলেও থাকতে পারো। আমার পার্সোনালি রায়চক তেমন ভালো লাগেনি। এবার তোমরা যদি চাও মানে একদিনের ছুটি কাটানোর একটু মানে শহরের কোলাহল থেকে মনোরম পরিবেশ, তাহলে তোমরা এসে এখানে একদিন সময় কাটাতেই তো পারো। এটাই ছিল হচ্ছে তোমাদেরকে চিংড়িখালি, গাদিয়ারা আর হচ্ছে রায়চকের ভিডিও। তো যদি তোমাদেরকে মানে আমার পার্সোনালি অ্যাকচুয়ালি রায়চক আর গাদিয়ারা তেমন একটা ভালো লাগেনি। চিংড়িখালি ফোর্টটা যেটা আছে সেটা তোমরা পিকনিক স্পট হিসাবে তোমরা করতে পারো, আসতে পারো। তো এই হচ্ছে ছিল তোমাদেরকে এই 3টে পয়েন্ট দেখালাম একদিনের জন্য। কিন্তু এর জন্য যদি বলো সেটা হচ্ছে চিংড়িখালি আর গাদিয়ারাতে তেমন কোনো দেখার কিছু নেই, আর রায়চকেও কোনো কিছু নেই। তো সেক্ষেত্রে তোমাদের যাওয়ার, আমি মনে করি পার্সোনালি যাওয়ার কোনো দরকারই নেই। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড বাই।